তাহলে আমার পেজ থেকে আপনি শেয়ার দিয়ে, আমি আর পেজে গেলাম না, এখানেই থাকলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে নেট বলতেছি কেন, বিদ্যুৎ বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আসলে লাইভটা কেটে গেছিল। এখন আবার চেষ্টা করতেছি আর কি, বিদ্যুৎ যেভাবে ডিস্টার্ব করতেছে তাতে বিদ্যুৎ নিয়ে কথা বলবো। এই যে দেখেন কই গেল, এটা কি ওপিএস নাকি? এটা কি ওপিএস এ আছি? তাহলে আমার ইকো কলঙ্ক। আচ্ছা আমি এবার আসছে। এই যে বিদ্যুৎ নিয়ে কথা বলতে বলতে বিদ্যুতের ঘটনা চলে আসছে। এই দেখেন বিদ্যুৎ নিয়ে অনেক আলোচনা করবো আর কি। হ্যাঁ, তো কিন্তু বিদ্যুৎ যে পরিমাণ ডিস্টার্ব করতেছে, একটু শেয়ার দিতেন তো আমার পেজে। ওই যে পরিমাণ ডিস্টার্ব করতেছে তাতে আসলে খারাপ অবস্থা। তো আশা করি সবাই ভালো আছেন। আপনারা 2-4 মিনিট একটু অপেক্ষা করে 2-4 জন আসুক, কারণ লাইভে প্রায় তখন অনেকেই ছিলেন, চলে গেছেন, কেটে গেছে। তাদের জন্য একটু আসুক। আর ততক্ষণ আপনারা যে কয়েকজন আছেন তারা কে কোথা থেকে বলছেন একটু জানান, কেমন আছেন সেটাও জানান। আর পত্রিকা ধরেন আজকে তো আমি এটা ক্লাস দিচ্ছি, মানে আজকেরই পত্রিকা। আপনারা কি আজকে কেউ পত্রিকা পড়ছেন কিনা যারা আমার কথা শুনতেছেন? তো পত্রিকা দেখেন, আমাকে ইনবক্সেই অনেক প্রশ্ন আসে, স্যার পরে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে বলে স্যার জব প্রস্তুতির জন্য কী পড়বো, কোন বই কিনবো। এখন ধরেন আমি আপনার কোন বইয়ের কথা বলবো, সেটা নেই। এখন ধরেন আমি আপনাকে কোন বইয়ের কথা বলবো, কারণ কি এখন যদি আপনি বই দেই, বইয়ের কথা বলি, তাহলে সেই বই যদি আপনি পড়া শুরু করেন, এই বইয়ের থেকে আপনার কি কমন পড়বে বলেন? কমন পড়ার আসলে বিসিএস প্রিপারেশনটা আসলে কমন পড়ার আশা করাটা বোকামি। বিসিএসটা হচ্ছে এমন একটা প্রিপারেশন যে ডে বাই ডে নিজেকে ডেভেলপ করা, নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া, যে পর্যায়ে নিয়ে গেলে শুধু বিসিএস না, মানে আপনি ব্যাংক রিটেনে যান, যে কোনো রিটেন ফেস করতে হবে এবং যে কোনো পরীক্ষা, একদিনের কোনো প্রস্তুতি না, এটা যে ধারাবাহিক প্রস্তুতি না। এখন আপনি যদি মানে এই জিনিসগুলো বুঝতে না পারেন, আমাকে অনেকে ডিরেক্ট বলে স্যার এক্সের বইয়ের নাম বলেন। আমি কী বইয়ের নাম বলবো বলেন? কারণ যদি আপনার বলেন, আপনি যদি ইন্টারন্যাশনাল বইয়ের কথা বলি, এবং এখন যে অবস্থা আছে বাংলাদেশের বইয়ের কথা, এখন আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বই দেখি করবেন। তো এখন আপনার দরকার হচ্ছে যে নিজের যোগ্যতাকে ডেভেলপ করা। যার ইংরেজিতে দুর্বল আছে সে ইংরেজি শিখবে, যার গণিতে দুর্বল আছে সে গণিত শিখবে, পাশাপাশি যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে নিয়মিত পত্রিকা পড়বে। পত্রিকা পড়ায় আপনার বিসিএস অথবা জব প্রস্তুতির প্রায় 80%। মানে এটা হয়তো বলবেন যে বেশি বলা হয়ে যাচ্ছে কিনা। এই মুহূর্তে আপনারা যদি আমি জিজ্ঞাসা করি যে যদি ধরেন যে বাংলাদেশ অ্যাফেয়ার যদি ধরেন এখন যদি রিটেন পরীক্ষা নতুন করে কোশ্চেন হয়, সংবিধান সংশোধন নিয়ে কথা হবে, সংবিধান তো এখন প্রায় টোটালি সিস্টেমটা বাতিল। এখন বাংলাদেশ অ্যাফেয়ার যদি কিছু আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সংবিধান, এই সরকার কিভাবে, এবং সরকার মানে এই আজকের পত্রিকায় সেই ঘটনাও আছে, সংবিধান কিভাবে প্রবর্তন হবে, কিংবা সংস্কার হবে, কিংবা সংশোধন হবে, কিংবা নতুন সংবিধান আসবে। এগুলো কেন আসবে, এই সরকারের আইনগত ভিত্তি কী, মানে এই যে বিষয়গুলি এখন যত মানুষের জানা দরকার, এটা যেমন আসবে। যদি ধরেন যে বিদ্যুৎ নিয়ে, যদি ধরেন যে বিদ্যুৎ সংকট নিয়ে যদি এখন কিছু আসে, দেন এই যে বিদ্যুৎ মানে এই মুহূর্তে বাংলাদেশের একটা হট টপিক বিদ্যুৎ, সেই বিদ্যুৎ নিয়ে কিন্তু কথাগুলো বলবো আর কি। তো যে বিষয়টা বলতেছি যে পত্রিকাটা এই জন্যই পড়তে হবে, আর পত্রিকাটা আপনি মুখস্থ করবেন না। আপনি প্রত্যেক দিন প্রাত্যহিক কাজ, ভাত মাছ যেমন আমরা নিয়মিত খাই, ভাত একদিন না খেলে যেন আমরা দুর্বল হয়ে যাই। ধরেন একদিন যদি আমি দুপুরে না খাই, কিংবা মানে টানা যদি একদিন সারাদিন না খেয়ে থাকি, যেমন আমার শরীর অচল হয়ে যায়, যেমন আমার শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এই জব প্রস্তুতির ক্ষেত্রেই বলেন, মানে স্মার্ট ব্যক্তিরা কী করবে, নিয়মিত পত্রিকা পড়ার মাধ্যমে নিজেকে স্মার্ট রাখবে। এই স্মার্টটা যদি সে রাখতে পারে, তাহলে সে কী করবে, সে মানে নিজেকে এমনিতে আগায় নেবে।
আমি প্রত্যেক দিনে একটা কথাই বলি আর কি, যে জানে আর যে জানে না, কোরআনে একটা আয়াত আর কি, যে জানে আর যে জানে না সে সমান হতে পারে না। অর্থাৎ একজন লোক নিয়মিত নিয়মিত পত্রিকাটা পড়ে, আর একজন হচ্ছে যে পড়ে না, সে লোক কখনোই সমান হবে না। তো যে বিষয়টা বলতেছি এই জন্য আপনার নিয়মিত নিয়মিত এই পত্রিকা আপনার পড়তেই হবে। পত্রিকাটা হচ্ছে যে আপনার একটা এখন মানে দৈনন্দিন রুটিনের একটা অংশ হয়ে যাবে। তো এই বিষয়গুলো কেমনে পড়বেন সেই বিষয় নিয়ে আলোচনা করব, যে এটাই আর কি। তো যারা আমাকে এই আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আমি খালি কথা বলেই যাচ্ছি? কই, আমি তো আমারই দেখতেছি না কেন। কই আমি আপনাকে আছেন? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, গুড। তো যাই হোক, আপনারা যে কজন আছেন একটু কে কোথা থেকে বলছেন একটু বলেন, তারপরে আমি আপনাদের কথাগুলো একটু শুরু করি। মোহাম্মদ মৌসুমী আক্তার মজিদ স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি। ইতম আল আহমেদ, সব কিছু আবুজার ফারুক, সব ঠিক আছে। ডালিয়া মাহমুদ, সারাসি, জহিরুল ইসলাম হুম। আচ্ছা, তাই খেয়াল করেন। এখন দেখেন, মানে একটা পত্রিকা মানে প্রতিদিন অন্তত মিনিমাম যদি ধরেন আপনি ১-১.৫ ঘন্টা পত্রিকা পড়ার অভ্যাস আপনার থাকে, আর আমরা সপ্তাহে অন্তত প্রতি সপ্তাহে অন্তত একটা ক্লাস থেকে এই বিষয়ে নিব, ফ্রি ক্লাসের মতোই, যে পত্রিকাটা আর কি জানা আপনার ওই দিনকার পত্রিকাগুলো না একটু অ্যানালাইসিস করা যায় আর কি। পত্রিকায় কী বলছে, কতটুকু পড়বে, এতটুকু আলোচনা করতে হবে। আর পত্রিকা তার মানে কিন্তু পত্রিকা থেকে খেয়াল করেন মুখস্থ করবেন না কিন্তু, যে না আজকে বুঝি পত্রিকা থেকে এই আছে বুঝে আমার কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ মোটেই করার সুযোগ নাই। যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রতিদিনকার ধারাবাহিক কাজটা আপনার করে দিতে হবে। তাহলে ডে বাই ডে মস্তিষ্কের মধ্যে কিছু যা থাকবে, মানে আপনি একবার বুঝে পড়ার পরে মস্তিষ্কের মধ্যে যা থাকবে তাই আপনার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। আর একটা জিনিস যদি বলি, যে যদি কখনো মনে হয় যে আপনার রিটেন স্পিড, হাতের লেখার স্পিড ভালো আছে কিনা, কারণ আমি যদি আমার ফরিদপুরে একটা কোচিং ছিল বিশেষ একাডেমি, এই কোচিংয়ে কি করতাম, প্রতি সপ্তাহে একটা রিটেন পরীক্ষা হইতো। সেই রিটার্ন পরীক্ষা আমাদের কাজই হইতো গিয়ে লেখা, পড়তাম আর না পড়তাম, পরীক্ষা হলে গিয়ে সেটা লেখা শুরু করতাম। কারণ কি, বিসিএস এর মানে যে কোনো জব পরীক্ষা রিটেনে আপনার এমন কিছু জিনিস আপনার ফেস করতে হবে, যে জিনিসগুলো আপনি কোনোদিন তো একবার শুনেনি নাই, সেই বিষয়ে আপনার কিছু লিখতে হবে। হ্যাঁ, তো এইটা জানার জন্য, এইটা বোঝার জন্য আপনার অবশ্যই মানে লেখার অভ্যাস থাকতে হবে, আর পড়ার অভ্যাস তো থাকতেই হবে। আর পড়ার অভ্যাসটা কি, নিয়মিত পত্রিকা পড়া। হ্যাঁ, তো যদি ধরেন আমার এই ক্লাসটা যদি আপনাদের কাছে মনে হয় যে আপনার জন্য উপকারী, যদি মনে হয় যে কাজে লাগতেছে, কাজে লাগবে, কারণ এই সব তো তাত্ত্বিক আলোচনা, এই তাত্ত্বিক আলোচনা শোনার লোকের সংখ্যা খুব কম। তো এই এই জন্যে এই এই ক্লাসগুলাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিতে হবে, যাতে মানুষ একটু শুনতে পারে। খেয়াল করেন, এই আজকের পত্রিকা যদি আপনার কাছে যদি হট টপিক যদি বলি, দেখেন আজকে সারা দেশে যে বিদ্যুতের যে সংকট, এই হঠাৎ করে সংকটটা কেন হলো, এই সংকটের সমাধান ভাই কি? যদি আপনার কাছে এই প্রশ্নটা মাথার মধ্যে চলে আসে, যে হঠাৎ বিদ্যুতের এত ঘাটতি কেন, বিদ্যুতের এই ঘাটতি প্লাস এই ঘাটতির সমস্যার সমাধান নাকি, যদি আপনার কাছে প্রশ্ন আসে, তাহলে আপনি যদি এই চিন্তা করে যদি আপনি এই লেখাটা পড়তে যান, তাহলে আপনার অনেক কিছু মাথার মধ্যে চলে আসবে। দেখেন কি কি সমস্যার কথা বলছে, এই এই কথা পড়তে গেলে খেয়াল করেন, মানে আমি যেই কথাগুলো বোঝাইতে চাই, যে একটা জিনিস পড়ার সময় আপনি মাথার মধ্যে, আপনাদের প্রশ্নের উত্তর আমি নিব। আছি, হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের আমি যা বোঝাইতে চাচ্ছি, যে এই নিয়মিত দৈনন্দিন জ্ঞান অর্জনের মধ্যে, মানে হাসি খুশির মাধ্যমে, হাসি তামাশার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে যে জ্ঞানটা ডেভেলপ করবেন, ওই জ্ঞানটাই ওই জ্ঞানটাই আপনার সাস্টেইন করবে, ওই জ্ঞানটা মাথার মধ্যে মানে লঙ্গার লাস্টিং হবে, অর্থাৎ দীর্ঘমেয়াদী হবে। যেমন ধরেন হঠাৎ করে আপনার কাছে এইটা পড়তে গেলে এই ক্যাপাসিটি, মানে এইটা যদি পড়তে যান দেখবেন আপনার কাছে একটা শব্দ চলে আসবে, ক্যাপাসিটি সার্চ। ক্যাপাসিটি সার্চ, এটা কি নাম শুনছেন, ক্যাপাসিটি সার্চ? যদি এই লাইনটা পড়তে যান তাহলে আপনি ক্যাপাসিটি সার্চের একটা খবর পাবেন, মানে নাম, শব্দ শুনতে পাবেন। এবার বলেন তো ক্যাপাসিটি সার্চ সম্বন্ধে কেউ জানেন কিনা? যেহেতু এইটা বাংলাদেশের মধ্যে হট টপিক, এবং এটা হচ্ছে যে বিগত সরকারের একটা সমস্যা, তাহলে এই সরকারের আমলে যদি রিটেন পরীক্ষা হয় দেখবেন এটা হট টপিক হয়ে গেছে।
তো এইভাবে এই জিনিসগুলো বুঝতে হয় আর কি। এখন বলেন তো ক্যাপাসিটি চার্জের নাম শুনছেন আপনারা? ক্যাপাসিটি চার্জ কমেন্ট করে জানান শুনছেন কিনা। আচ্ছা খেয়াল করেন, অনেকে তো কমেন্ট করতেছেন না। তো যেটা বলতেছি যে ক্যাপাসিটি চার্জটা হচ্ছে কি, দেখেন এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটিটা কত, যদি আপনারা এই লাইনটা যদি আপনারা পড়েন, এই পত্রিকা যদি পড়তে যান, তাহলে দেখবেন এই যে দেখেন একটা শব্দ, এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি হচ্ছে ২৭,৭91 মেগাওয়াট। দেখা যায় ২৭,৭00। তাহমিনা আক্তার, আপনি শোনেন নাই, তুমিও শোনো নাই, ক্যাপাসিটি চার্জের নাম শোনো নাই, আল্লাহ। তো এবার একটু বোঝার চেষ্টা করেন, আমার এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি হচ্ছে ২৭,৭91। আর আমাদের আমাদের দৈনন্দিন চাহিদা হচ্ছে ১৬,০০০ মেগাওয়াট। একটু খেয়াল করেন, মানে এই আলোচনাগুলো যদি, এই ক্লাস কিন্তু আমরা প্রতিদিন করতে হবে না, এই ক্লাসগুলো হচ্ছে যে একবার ২-৩টা ক্লাস যদি একবার আপনি করে নেন এবং যদি পত্রিকা পড়ার আগ্রহ থাকে তাহলে আপনি করতে পারেন। কিন্তু যদি একবার মানে কেমনে জ্ঞানকে ডেভেলপ করবেন, কেমনে নলেজ গ্যাদার করবেন এবং নিজের চিন্তা শক্তিকে ডেভেলপ করবেন, এই জিনিসটা বোঝার জন্যই মূলত আপনার এই ক্লাসগুলো দরকার। ২-৪টা ক্লাস করার পরে দেখবেন যে আপনি নিজেই একটা অভ্যস্ততায় চলে আসছেন, এইটা বোঝার জন্য। তো এবার দেখেন এই মুহূর্তে আমাদের দেশের উৎপাদন ক্ষমতা হচ্ছে ২৭,৭৯১, আর আমাদের কত চাহিদা কত, ১৬,০০০ মেগাওয়াট। একটু খেয়াল করেন, বিদ্যুৎ তো ওই জিনিস, মানে যখন উৎপাদন হয় তখনই ব্যবহার করতে হয়। বিদ্যুৎ কিন্তু জমা করে রাখা যায় না, যে আমাদের দরকার হচ্ছে ১৬,০০০ মেগাওয়াট, আমরা উৎপাদন করতে পারি এত, তাহলে তো আমাদের প্রায় ১১,০০০ মেগাওয়াট প্রতিদিন প্রতি ঘন্টায় সেভ করতে পারি, তাহলে সমস্যা কোথায়? কিন্তু আসলে এটা করা যায় না, বিদ্যুৎ জমা করে রাখার অপশন আমাদের কাছে নাই। কারণ এত বিদ্যুৎ জমা করে রাখার জন্য তো ব্যাটারি লাগে, ক্যাপাসিটার লাগে। তো এত ক্যাপাসিটার আর এত ব্যাটারি কইভাবে, এটা সম্ভব না। তো তার মানে কি, যে পরিমাণ আমাদের উৎপাদন ক্ষমতা আছে আর আমাদের যা দরকার, তার মানে কি প্রতিদিন যদি আমাদের, যেহেতু সর্বোচ্চ প্রয়োজন ১৬,০০০ মেগাওয়াট, তাহলে সবগুলো যদি একসাথে কাজ করে তাহলে ১৬,০০০ মেগাওয়াট উৎপন্ন হবে। এই ১৬,০০০ মেগাওয়াটই আমাদের সারা দেশে ছড়াই দেওয়া হবে, ১৬,০০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যয় হবে। কিন্তু বাকি যদি ১১,০০০ মেগাওয়াট, এই ১১,০০০ মেগাওয়াট উৎপাদন করার যে সক্ষমতা, এই সক্ষমতা অলস বসে থাকবে, এটাকে ইউজ করা যাবে না। এখন একটা জিনিস, এমন অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করার মানে আমাদের চাহিদার চেয়ে বেশি সক্ষমতা, কিন্তু আমরা বিদ্যুৎ দরকার নাই, যেহেতু দরকার নাই সেগুলো অলস বসে আছে। অলস বসে আছে মানে কি, অর্থাৎ আপনি বাসায় থাকেন না, আপনি একটা বাসা ভাড়া নিচ্ছেন, ওই বাসায় আপনি থাকেন না, কিন্তু বাসা ভাড়া আপনার নেয়া, তাহলে কি বাসা ভাড়া দেওয়া লাগবে না? ঠিক বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রাখছেন কিন্তু বিদ্যুৎ উৎপাদন করেন না, কিন্তু ওই বিদ্যুৎ উৎপাদনের ভাড়া কিন্তু দেওয়া লাগবে, ওই ভাড়াটার নাম হচ্ছে ক্যাপাসিটি চার্জ। তো এখন কথা হলো যে তাহলে আমাদের তো উৎপাদনের চেয়ে আমাদের সক্ষমতার চেয়ে সক্ষমতা এত, প্রয়োজন এত, তাহলে এই মুহূর্তে কেন আমাদের সংকট? আমাদের এই মুহূর্তে উৎপাদন ২০০০, এটা এই পুরোটা যদি আপনি পড়েন তাহলে আপনি ২০০০ মেগাওয়াট বিদ্যুতের সংকট পাবেন। মানে ১৪,০০০, এই মুহূর্তে আমাদের উৎপাদন হচ্ছে ১৪,০০০ মেগাওয়াট, দরকার ১৬,০০০, কিন্তু ১৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, ২০০০ মেগাওয়াট ঘাটতি দেখা দিচ্ছে। এই ঘাটতিটা কিভাবে হচ্ছে দেখেন, প্রথম ঘাটতিটা হচ্ছে যে গ্যাসের সরবরাহ কমে গেছে, অর্থাৎ জ্বালানি। আর এবং এই কাজটা কি হয়েছে, এটা হচ্ছে যে পলিসিগত একটা ভুল মেজারমেন্ট, মানে আমাদের উৎপাদনের চেয়ে আমাদের প্রয়োজনের চেয়ে ক্যাপাসিটির চেয়ে আমাদের কি বেশি, প্রয়োজনের চেয়ে ক্যাপাসিটি বেশি। এটা হচ্ছে যে আমাদের দূরদর্শিতার অভাব, মানে যেই কারণে হোক পলিটিক্যালি এই সিদ্ধান্তটা কিছু ভুল ছিল। সেটা কি, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে, অর্থাৎ আমার প্রয়োজনে, মানে একটু আপনি পরে তাহলে বুঝবেন, প্রথমে লেখা আছে জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ আগে আপনার জ্বালানি সরবরাহ করতে হবে, তা মানে বিদ্যুৎ উৎপাদন করার সাথে সাথে এটা ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার যদি করতে না পারেন তাহলে উৎপাদন করার ক্ষমতা মানে আপনার লাভ হইল কি, একটা সমস্যা। যাই এখন এই কেন আমরা ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি না, এটা পড়লে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে বিদ্যুৎ যে আমরা আমদানি করি হচ্ছে আদানি নামে একটা প্রতিষ্ঠান থেকে, ওদের কাছে আমাদের প্রায় ওই আদানি আর কি সামিটের মালিকানাধীন, সামিট নামে একটা মালিকানাধীন একটা প্রতিষ্ঠানের কাছে আমাদের ওরা বিদ্যুৎ উৎপাদন করতো, এলএনজি গ্যাস ব্যবহার করতো। এখানে এখন গ্যাসের সংকটের কারণে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে, তাহলে এখানে গেলে ১০০০, আর হয়েছে ১০০০ কোথায়, আদানি যে বিদ্যুৎ সরবরাহ করা, অর্থাৎ আদানি থেকে
আর আদানি নামে ভারতে একটা বিদ্যুৎ সমস্যা হচ্ছে না এই রুবেল ভাই, নেটের সমস্যা হচ্ছে তো আজকে আমার সময় খালি নেটের সমস্যা, বুঝলে নেটের সমস্যা সবাই আটকে যাচ্ছে। আদানি তো বুঝলেন ভারতে একটা বিদ্যুৎ কোম্পানি, আদানি থেকে বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ করতো, বিদ্যুৎ আমদানি করতো। ওরা ওদের কাছে আমাদের টাকা বাকি পড়ছে প্রায় 80 কোটি ডলারের মতো আর কি, যেই কারণে ওরা বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিছে। এবং এছাড়াও বর্তমান সরকার একটা নতুন চুক্তি করার চিন্তা ভাবনা করতেছে, যে সরকারের বিগত সরকারের চুক্তিগুলো পুনর্বিবেচনা করবে, যেই কারণে আদানি কিছুটা মানে গাত্তারামি করতেছে, যেই কারণে ওরা বিদ্যুৎ সরবরাহ করতেছে না। ওইখান থেকে দিচ্ছে 500 কম, মানে 500 মেগাওয়াট। তাহলে আর 500 মেগাওয়াট কোথায় গেল? বেসরকারি বিদ্যুৎ, বেসরকারি খাত থেকে, যে বেসরকারি খাতের যে তেল চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, ওইখানে তেলের স্বল্পতা মানে এবং সর্বোচ্চ যে চাহিদা উৎপাদন করতে পারে তার সেই পরিমাণ মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি উৎপাদন করতে পারতেছে না তাদের কিছু ত্রুটির কারণে, যেই কারণে ওইখান থেকে 500 মেগাওয়াট। তাহলে এরা 500 মেগাওয়াট, আদানি 500 মেগাওয়াট, আর সামিটের যে এলএনজি অর্থাৎ লিকুইড ন্যাচারাল গ্যাস এলএনজি, দেখেন এই জিনিসগুলো পড়ার সময় জ্ঞানগুলো বাইরে যাবে। জিতে গ্যাস, ন্যাচারাল, আর হচ্ছে লিকুইড, অর্থাৎ এই তরলীকরণ গ্যাস দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করতো, ওই বিদ্যুৎটা 1000 মেগাওয়াট কমে গেছে। 2000 মেগাওয়াট কমে যাওয়ার কারণে সারা দেশে বিদ্যুৎ সংকট দেখা দিছে। এখন দেখেন এখান থেকে পড়ার সময় আপনি আর একটা জিনিস খেয়াল করেন মানে কেমনে আপনি জ্ঞানকে ডেভেলপ করবেন। এটা পড়তে গেলে আপনি দুইটা শব্দ পাবেন এই বিদ্যুৎ নিয়ে পড়তে গেলে। একটা হচ্ছে ডেস্কো, ডেস্কো আমাদের সাথে যে আপনার মাহমুদ ভাইরে চিনেন না, আপনাদের যে আমাদের আরেকজন, সে ডেস্কোতে পেরে 1 লাখ টাকার উপরে বেতনে চাকরি করতো, সেই চাকরি ছেড়ে এসে এখন সে আমাদের এই ক্যাডারে জয়েন করছে আর কি। আর হচ্ছে ডিপিডিসি, ডেস্কো মানে কি? ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। অর্থাৎ ঢাকার মধ্যে যে বিদ্যুৎ, ঢাকা বিভাগের মধ্যে, ঢাকা সিটির মধ্যে দুইটা প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবরাহ করে, একটা হচ্ছে ডেস্কো আর ডিপিডিসি। ডেস্কো কি? ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। আর ডিপিডিসি কি? ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই দুইটা জিনিস মনে রাখলে যদি আপনি পড়েন, তাহলে এর মধ্যে এই দুইটা জিনিস আপনারা পাবেন আর কি। এই 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 শব্দটা যদি মানে কি বলবো, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এটার এই যে বিদ্যুৎ উৎপাদনের যে ফুল কথা চলে আসবে, এই যে এখানে পাবেন। এই যে 500 মেগাওয়াট, 380 মানে ঘনফুটের কথা বলছে, জ্বালানি সংকট, ফুল পড়লে খেয়াল করেন এইভাবে। এখন কথা হইলো এর মধ্যে দুইটা শব্দ পাবেন আর কি, আপনারা একটু খুঁজলে পাবেন, আমি তো আর খুঁজে পাচ্ছি না, খুঁজলে পাবেন আর কি। হ্যাঁ, ডিপিডিসি আর হচ্ছে যে ডেস্কো, আমি পড়ছি, আমি জানি এর মধ্যে আছে আর কি। তো যেটা বলতেছিলাম আর কি, খেয়াল করেন। তো এইভাবেই কিন্তু আপনার জ্ঞানকে ডেভেলপ করতে হবে, প্রতিদিনকার পড়া প্রতিদিন পড়ে পড়েই আস্তে আস্তে একদিন দেখবেন যে আপনি অনেক কিছু জেনে গেছেন। তো এবার দেখেন আর কি আছে, এই যে এবার আর একটা সমস্যা দেখেন, বেশিরভাগ শিল্প কারখানা শ্রমিক বিক্ষোভ, সারা বাংলাদেশে প্রায় অধিকাংশ শিল্প কারখানায় একটা শ্রমিক বিক্ষোভ হচ্ছে। এটা যদি দ্রুত বন্ধ করা না যায়, তাহলে আমাদের উৎপাদন ব্যবস্থা ব্যাহত হবে এবং রপ্তানি বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যে কারণে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় রাষ্ট্রের জন্য। শ্রমিক অসন্তোষ থেকে শুরু করে এই সমস্যাটা দ্রুত সমাধান করা উচিত। এরপরে আর কি আছে এই পেজে, আর এই যে কালকে যে আপনারা, এগুলো এত জরুরি না, আপনারা পড়লে বুঝতে পারবেন। বেশিরভাগ সংস্কার না হওয়া পর্যন্ত সরকারকে সময় দিতে চাই। খেয়াল করেন এই যে সংস্কার, এই সরকার ক্ষমতা আসার পর থেকেই এই সংস্কার শব্দগুলো খুব শুনতেছেন। তো এই যে এই সরকারের এইখানে একটা মজার কথা সে বলছে, যদি হাসান আব্দুল্লাহর এই লেকচারটা আপনি দেখেন পড়েন, তাহলে তিনটা জিনিস আপনি দেখতে পাবেন। 47, 71, 90। উনি যে কথাটা বলছে সেটা হচ্ছে যে 47 সালে, 71 সালে এবং 90 সালে আমাদের জাতীয় যে ঐক্য হওয়ার ছিল, মানে প্রেক্ষাপট আমাদের ঐক্য তৈরি করে দিছিল। অর্থাৎ জাতি ধর্ম বর্ণ সব মানুষ, পেশা শ্রম মানে সব কিছু বর্ণ, জাতি ধর্ম বর্ণ, এরপরে হচ্ছে যে পেশা, সব কিছু নির্বিশেষে কিন্তু 71 সালে মানুষ দাবায় বসছে, 47 সালেও তাই, 90-এর গণ অভ্যুত্থানেও তাই। তো এখন কথা হলো যে তিনটা অভ্যুত্থানেই এত কিছু হওয়ার পরেও, মানে এত বড় আমাদের ইতিহাসে এত বড় তিনটা ঘটনা, তারপরেও কিন্তু আমরা কাঙ্ক্ষিত সফলতা পাইনি। কেন পাইনি? কারণ বিপ্লবের পরেই আমাদের মধ্যে অনৈক্য তৈরি হয়েছে। সে সেই কথাটাই বলছে যে 47, 71, 90-তে যে ঘটনা ঘটছে,
যেন বিপ্লব এত মানে এত চিন্তা করেন এত বড় একটা বিপ্লব ঘটাই দেওয়ার পরে অনৈক্যের কারণে আমরা যে আশায় যে উদ্দেশ্যে দেশে স্বাধীন করলাম, যে উদ্দেশ্যে আমাদের ভারত ভাগ হলো, যে উদ্দেশ্যে 90 সালে গণতান্ত্রিক মানে এরশাদকে পতন করানো হইলো, সেই উদ্দেশ্যে আমাদের ব্যর্থ হলো। এটা খেয়াল করেন, যে আন্দোলন আমাদের 90 সালে হয়েছে, খেয়াল করেন যে আন্দোলন আমাদের 90 সালে হয়েছে সেই আন্দোলন আমাদের 24 সালে কেন করা লাগলো? অর্থাৎ অন্যান্য রাষ্ট্রের দিক তাকাই, যদি আমি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ার গণতন্ত্র দিন দিন ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, আর আমাদের গণতন্ত্র দিন দিন পিছনের দিক কেন গেল? তো এই যে সমস্যাগুলো, এবার দেখেন এটা বললে আপনার ওই জিনিসটা পাবেন, গলিতে চোখ নষ্ট। এরপরে প্রথম পেজ, দ্বিতীয় পেজ তো এটা। দ্বিতীয় পেজ, তাই তো? খেয়াল করেন, এই যে দেখেন একটা গুরুত্বপূর্ণ সংবাদ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, সেনাপ্রধানের সাক্ষাৎ, এগুলা অত এই মুহূর্তে ইম্পর্টেন্ট না। সালমান, এগুলা অত ইম্পর্টেন্ট না। প্রধান উপদেষ্টার সাথে ভ্যাটিকানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ভ্যাটিকান শব্দটা জানলেই বুঝতে পারলেন যে ভ্যাটিকান। এবার দেখেন, এই যে ভারত প্রতিবেশীদের সঙ্গে প্রভুত্বের রাজনীতি করছে, যদি এই লাইনটা পড়েন আর পড়ার আগে যদি চিন্তা করেন যে ভারতের সমস্যাটা কোথায়, ভারতের সমস্যাটা কোথায়, ওইখানে এক কোনায় পাকিস্তানের সমস্যা, চায়নার সাথে সমস্যা, এই কোণে আমাদের সাথে সমস্যা, ওই কোণে মালদ্বীপের সাথে সমস্যা, নেপালের সাথে সমস্যা, মানে সবার সাথে কেন সমস্যা? কারণ কি? কারণ হচ্ছে যে এখানে যদি আপনি পড়েন তাহলে একটা শব্দ শুনতে পারবেন, সেটা হচ্ছে যে ওই কি বলে, ওই সম্পর্কের ক্ষেত্রে মানে শ্রদ্ধাশীল সম্পর্ক তৈরি করতে পারতেছে না। অর্থাৎ মানে আপনার একটা বন্ধু আপনার সাথে খুব ভালো সম্পর্ক, ওই বন্ধু যদি আপনাকে বারবার মানে কথা বলার সময় যদি আপনার আন্ডার এস্টিমেট করে, ডোমিনেট করে কথা বলে, কিংবা আপনারা যদি তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে, তাহলে কিন্তু আপনার সাথে দেখবেন এই বন্ধুত্ব থাকবে না। তখন আমরা বন্ধুত্ব সম্পর্ক তখন স্থাবল হবে। শুধু কেন বন্ধুত্ব, কেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে টিকে না যদি ওই সম্পর্কে শ্রদ্ধা বোধ না থাকে। ঠিক একইভাবে এই রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে তো আরও দূরে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যদি আমার না থাকে, মানে শ্রদ্ধাশীল সম্পর্ক তৈরি না হয়, তাহলে কিন্তু ওই কি বলে সম্পর্কটি ভালো থাকবে না। আর এই কারণেই এই আর এইটা হচ্ছে না এই প্রভুত্বের কারণে। সে সবসময় নিজেকে, যেহেতু তার শক্তি বেশি, তার সাইজ বড়, সে নিজেরে সবসময় প্রভু মানে ভাবার চেষ্টা করে, সে নিজেরে সবসময় মানে ডোমিনেটিং অবস্থানে রাখার চেষ্টা করে। আর এই জন্যে এইটাই অন্য রাষ্ট্রের সাথে তার সম্পর্ক নষ্ট করতেছে। এবং এই মানে এইটাকে যদি আপনি বলেন, তাহলে ভারতের ডিপ্লোম্যাসি যেমন ডেভেলপমেন্টের দিকে আছে, ভারতের কূটনীতিকে বলা হবে, আমি মনে করি এই কূটনীতি এখানে আর কি ব্যর্থতা পরিচয় দিচ্ছে। কূটনীতি মানে যদি ডেমোক্রেসির কথা যদি বলেন তাহলে ডেমোক্রেসির দিকে, আর ডিপ্লোম্যাসি যদি বলেন তাহলে ডিপ্লোম্যাসি হচ্ছে এই দিকে যাচ্ছে। খেয়াল করেন, এরপরে এই যে একটা তথ্য মনে রেখেন, 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ, এটা মনে রেখেন। তারপরে এত বিদ্যুৎ কেন্দ্র, তাও লোডশেডিং, এটা পড়লে বুঝবেন। বেশিরভাগ কারখানা, এটা তো দ্বিতীয়। এবার তৃতীয় পেজে কি বলছে দেখেন, একটা বিশ্ববিদ্যালয় হোক, এই যে দেখেন মজার একটা কথা আছে, বিশ্ববিদ্যালয় হোক ভয়ের সংস্কৃতি মুক্ত। খেয়াল করেন আপনারা তো, আহারে নেট নেট খুব ডিস্টার্ব করতেছে নাকি, আর বারবার অফ হয়ে যাচ্ছে। আর বিদ্যুৎ না থাকার কারণে হয়ে গেল। আচ্ছা, এটা স্ক্রিন লাইট নিচে যান তো, মানে হ্যাঁ যান দেখি, খেয়াল করেন আপনারা একটু। একটু খেয়াল করেন যে এই বিশ্ববিদ্যালয় হোক ভয়ের সংস্কৃতি মুক্ত, যদি এই অংশটা যদি আপনি পড়তে চান, তাহলে মানে এইখান থেকে আপনার ধরেন কিছু জিনিস, মজার মজার কিছু তথ্য আপনি পাবেন। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় গেস্ট রুম, গণরুমের গল্প শুনছি। এই গেস্ট রুম, গণরুমকে চাচ্ছে তারা মানে জাদুঘরে পাঠানোর জন্য, যেন এরপরের এমনভাবেই কালচার, মানে বিশ্ববিদ্যালয় কালচার এমনভাবে তৈরি হোক, যেইভাবে তৈরি হইলে গেস্ট রুম, তারপর হচ্ছে যে গণরুম, এই জিনিসগুলা কি হবে, ওই মানে জাদুঘরে চলে যাবে, আর কোনোদিনও যেন এই সংস্কৃতি বাংলাদেশে ফিরে না আসে।
আবু জার আল ফারুক, হ্যাঁ ওই কি বলে ওই ওই লেখাটা বোধ হয় ইসের কি বলে চোর পুনর্বাসন, এটা খুব মজার একটা লেখা আছে, এটা পড়বো আর কি। তো যদি ধরেন যে আপনারা যদি কেউ আসেন কিনা, যদি থাকেন আর কোথা থেকে বলছেন, যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার টেয়ার দিয়েন আর কি, শেয়ার দিলে মানুষজন দেখবে। খেয়াল করেন এবার, এইটা যদি আপনি পড়তে যান তাহলে কি কি পাবেন এর মধ্যে। আর একটা শব্দ পাবেন, লেজুর ভিত্তিক শিক্ষক, পেশি শক্তি নির্ভর ছাত্র রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করা। অর্থাৎ বিশ্ববিদ্যালয় বলছে বেশ সাম্প্রদায়িক যে রাজনীতির কথা বলছে। আর একটা হচ্ছে যে লেজুর ভিত্তিক শিক্ষক, ভার্সিটিগুলার শিক্ষক নিয়োগটা তো আমরা জানি যে কি একটা সমস্যা এখানে আছে। যদি এই নিয়োগ প্রক্রিয়াকে যদি একটু সুন্দর করা যায় তাহলে দেখেন অনেক সুন্দর কিছু ঘটবে। তো এখানে দেখেন আরও একটা জিনিস, সুন্দর একটা আলোচনা আপনি পাবেন যদি পড়তে চান, গঠনমূলক জ্ঞান চর্চাকে সুরক্ষা দেয়া। এই কথার মানে বুঝেন কিনা? গঠনমূলক জ্ঞান চর্চাকে সুরক্ষা দেয়া অর্থাৎ গঠনমূলক জ্ঞান চর্চাকে সুরক্ষা দেয়া অর্থাৎ মানে দেশের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের কাজ হবে গবেষণা করা। অর্থাৎ এমন গবেষণা করবে যেই গবেষণার ফলাফল, মানে তথ্যভিত্তিক গবেষণা, প্রকৃত গবেষণা, যেই গবেষণার ফলাফল যদি কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের বিপক্ষে যায়, কোনো সরকারের বিপক্ষে চলে যায়, কিংবা কোনো মতাদর্শের বিপক্ষে চলে যায়, তাহলে যেন সে তার মতকে প্রকাশ করতে পারে এবং সে যার রিসার্চ পেপার প্রকাশ করার কারণে যেন সে কোনো ভিকটিম না হয়, এটাই বোঝাই যাচ্ছে। এরপরে দেখেন বিশ্বমানের শিক্ষক, খেয়াল করেন বিশ্বমান, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখেন 1:, শিক্ষক ছাত্রের অনুপাত হচ্ছে 1:20, এটা হচ্ছে আন্তর্জাতিক মান। সেখানে ঢাকা ইউনিভার্সিটির সংখ্যা আরও অনেক বেশি, কিন্তু ওরা যাচ্ছে অন্তত বাস্তবতা, যেহেতু আমাদের শিক্ষক সংকট আছে, ছাত্র সংখ্যা বেশি, অন্তত 1:40, মানে একটা প্রস্তাব দিছে আর কি, প্রস্তাবনা দিছে এটা করার জন্য। এবার বলছে যে টিচিং ইউনিভার্সিটি, যদি আপনি এটা পড়েন তাহলে এর মধ্যে কিছু শব্দ পাবেন। টিচিং ইউনিভার্সিটি যদি আপনি পড়েন তাহলে একটা শব্দ পাবেন যে টিচিং ইউনিভার্সিটিসে আমাদের বলতেছে যে টিচিং অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি বানানোর জন্য, অর্থাৎ রিসার্চ বেসড ইউনিভার্সিটি তৈরি হবে। শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে দেখেন খুব মজার একটা কথা বলছে, শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে যদি শিক্ষার্থীদের মূল্যায়নকে বেসিস করা হয়, অর্থাৎ রাজনৈতিক কারণে, পেশা শক্তির কারণে, এই সব কারণে যদি পদোন্নতি না দেওয়া, শিক্ষার্থীরা কেমন বুঝতেছে, শিক্ষার্থীদের জন্য ছাত্র শিক্ষকরা কতটুকু উপকারী, এর ভিত্তিতে যদি এই পদোন্নতি দেয় মূল্যায়ন ব্যবস্থার ভিত্তিতে, তাহলে দেখেন শিক্ষার মান কোথায় চলে যাবে। একজন শিক্ষক একটির বেশি পদে থাকতে পারবেন না, অর্থাৎ সিন্ডিকেট, ডিন, সিনেট, প্রভোস্ট, এই 4টা যে বিভিন্ন সেক্টর আছে, একজন শিক্ষক যে কোনো একটা পোস্টে থাকবেন, একজন লোক আর কি 4 জায়গায় থাকেন। শিক্ষক সমিতির পদে থাকা কোনো ব্যক্তিকে কি বলছে, এগুলো পড়লে বুঝবেন আর কি, আমরা সামনে আগাই। ও এইখানে দেখেন খুব মজার একটা কথা বলছে, এটা কোথায় যেন আছে, আমি খুঁজে পাইলে বুঝতে পারতে পারতাম। যে চিন্তাকে খেয়াল করেন, আছেন আপনারা না চলে গেছেন সবাই? আছেন নাকি আপনারা, না সবাই গেছেন গা? কারো তো দেখতেছি না কেন, আছে না? একটু কমেন্ট টমেন্ট করে বলেন, আর যদি ভালোই লাগে তাহলে একটু শেয়ার দিয়েন আর কি, শেয়ার দেওয়ার জন্য। এবার একটু খেয়াল করেন, খুব মজার একটা কথা বলছেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস স্যার। উনি বলছে কি, চিন্তাকে চিন্তা দিয়ে এটা একটা কোড হিসেবে লিখে রাখেন, ভবিষ্যতে যে কোনো লেখার মধ্যে এটা মেরে দিতে পারবেন, মানে গোলালুর মতো আর কি, যেখানে সেখানে ইউজ করে দিতে পারবেন। চিন্তাকে চিন্তা দিয়ে, বইকে বই দিয়ে মোকাবেলা করতে হবে, বইকে বুলেট দিয়ে নয়, চিন্তাকে চাপাতি দিয়ে নয়। বুঝাইতে পারলাম কিনা? অর্থাৎ আপনার ভালো লাগে না, আমি একটা কথা বললাম, যেমন আজকে আমি বলছি যে বাজারে এই মুহূর্তে যতগুলো বই আছে, বইগুলা প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে, অধিকাংশ রিটেন পরীক্ষার যে বইগুলা। কারণ ইন্টারন্যাশনাল বইটা আপনার মানে মানে পরিস্থিতি চেঞ্জ না হইলেও ইন্টারন্যাশনাল বইতে দেখা গেলো কিছুই কমন পড়ে না, কিন্তু আমরা বই পড়ি কেন, জাস্ট ধারণা নেওয়ার জন্যে। তার মানে কি, ইন্টারন্যাশনাল পুরোটা লিখতে হয় আপনার এই দিয়া কি বলে পেপার পত্রিকা, অর্থাৎ আপনার বেসিক নলেজ দেয়া, অন্যান্য আউটসাইডের নলেজ দেয়া। এবার গেল বাংলা যদি রচনার কথা বলেন, ইংরেজি রচনার কথা বলেন, বাংলাদেশ অ্যাফেয়ার্সে যদি সংবিধানের বাইরের যা আছে লেখার, সব কিছুই কিন্তু দেখবেন রাজনৈতিক লেখাপড়া, মানে পরিস্থিতি অনুযায়ী লিখতে হয়। তাহলে সেইগুলো যদি আপনার না থাকে, আপনি কীভাবে লিখতে পারবেন? অতএব আমি একটা কথা বলছি যে এই মুহূর্তে বাজারে থাকা রিটেন বইগুলোর অধিকাংশ বই চাকরি পরীক্ষার জন্য অপ্রাসঙ্গিক হয়ে গেছে। নতুন বই না কেনা পর্যন্ত, নতুন বই না আসা পর্যন্ত এই বইগুলো খুব বেশি, মানে পত্রিকা পড়াটাই আছে আপনার বই পড়া। তো এই কথাটা বলার কারণে এখন অনেক হয়তো ভালো লাগবে না, যারা বই আলাদা আছে, তারা যদি মনে করেন যে আমি বইয়ের কথা বলছি, মানে চিন্তার কথা বলছি, আমার চিন্তাকে ডিফেন্ড করার জন্য বন্দুক নিয়ে এলো, মনে করেন চিন্তা দিয়ে মোকাবেলা না করে
বুলেট দিয়ে মোকাবেলা করলো। আবার ধরেন একজন বই লেখছে, ওই বই লেখার জন্য তারা চাপা দিতে মোকাবেলা করাইলো। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই লেখছিলেন হচ্ছে যে, দেখলাম মনে আছে নি ঈশ্বরচন্দ্র আর যে পরে বলবানি, মানে ওই সময় কি হইতে একজন একটা বিষয় মতামত দিছে, এই মানে যেমন গজীবন মীর মশাররফ হোসেন লেখছেন, ওই মীর মশাররফ হোসেনের জ্ঞানকে ডিফেন্ড করার জন্য তার যুক্তি খণ্ড করার জন্য আর এক রাইটার দেখা গেল আর একটা বই লিখে বলছে। ঠিক এইভাবে আর কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমলে এই ঘটনা খুব ঘটতো। তাই এই কথাটাই বলছে যে বইকে বই দিয়ে, চিন্তাকে চিন্তা দিয়ে, বইকে বুলেট দিয়ে নয়, চিন্তাকে চাপাতি দিয়ে নয়, এই কোডটা করতে পারেন আর কি। হ্যাঁ, এরপরে দেখেন পরের পেজটাই যাই। এই দেখেন, এই যে একটা জিনিস, সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা দখল, দখল হয়ে গেছে, এটা খারাপ জিনিস। এটা আমাদের মানে আপনি জানার জন্য পড়তে পারেন, মাদারীপুরের লোক যারা আছেন মনোযোগ দিয়ে পড়লেন ভালো কথা, কিন্তু তারা জিনিস জানতে পারলেন তো সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি হচ্ছে মাদারীপুর। ওনার কয়েকটা বিখ্যাত একটা বই আছে পূর্ব পশ্চিম, এই বইটা পড়লে আপনি দেশ ভাগের অনেক কাহিনী জানতে পারবেন আর কি। প্রথম আলো প্রকাশনী, এই প্রথম আলোয় প্রকাশ করছে, প্রায় 2 খণ্ডের বই। এই বইটা যদি আপনি পড়তে পারেন পূর্ব পশ্চিম সুনীল গঙ্গোপাধ্যায়, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছুই মানে কি বলবো এই দেশ ভাগের ইতিহাসটা জানতে পারবেন আর কি। এরপরে আর কি আছে, আর এগুলো তো আমরা আগের আগের অধ্যায়ের পড়া। এবারে কি আছে এগুলো আমি সাবস্ক্রাইব তো করছি, আবার আমার এই কথা বলে কেন? দেখেন খুব গুরুত্বপূর্ণ টপিক, প্রেসিডেন্ট যেভাবে কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন, এটা অনেক বড় লেখা। আপনারা যখন পড়বেন তখন বুঝতে পারবেন। আপাতত শুধু আমি 3টা কথা বলে দেবো। 45 জন প্রেসিডেন্ট হয়েছেন এই পর্যন্ত। 2.5 শতাব্দী, অর্থাৎ 1777 সালে এই আমেরিকা স্বাধীন হয়, মানে এই রাজতন্ত্রের পতন ঘটে 1776 সালে, অর্থাৎ ব্রিটেনের কাছ থেকে আমেরিকা স্বাধীনতা লাভ করে 1776 সালের পর থেকে। এবং 1787 সালেই দেখেন মাত্র 10 বছরের মাথায় ওরা কনস্টিটিউশনাল কনভেনশন তৈরি করতে একটা সংবিধান পায়। 2বারের বেশি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট করার ওদের প্রথায় পরিণত হয়। অর্থাৎ এটা কিন্তু আমাদের দেশে যখন আইন করছে, করার চেষ্টা করতেছে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, ওদের দেশে 2বারের বেশি প্রেসিডেন্ট হবে না, এটা প্রথা হয়ে গিয়েছিল। পরে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা আইন করছে। এবং ইলেকট্রাল, এটা পড়লে আপনি ইলেকট্রাল কলেজের নাম শুনবেন, অর্থাৎ এখানে একটা ইলেকট্রাল কলেজের নাম শুনবেন। 45 জন প্রেসিডেন্ট পাওয়া গেছে এই পর্যন্ত। 1776 সাল থেকে আজ পর্যন্ত ওদের গণতান্ত্রিক যাত্রা কখনো ব্যাহত হয় নাই। আমাদের 50 বছর ইতিহাসে অন্তত 50 বার স্বৈর শাসক চলে আসছে, কিন্তু এই 1776 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত এই 250 বছরে এই পর্যন্ত ওদের গণতান্ত্রিক যাত্রাটা ব্যাহত হয় নাই। ওরা আজকে এমনি এমনি সুপার পাওয়ার হয় নাই। ওদের ভালো জিনিসগুলো আমরা যদি নিতাম তাই তো আমরা কত দূর চলে যেতাম। মাঠ পর্যায়ে অভিযানে এইসব পড়লে বুঝবেন, এসব দেশের খারাপ খবর যত এগুলা পড়বেন। এরপর এখানে কি আছে, এই যে কমলা ট্রাম্পের লড়াই, খেয়াল করেন কমলা ট্রাম্পের কড়া লড়াই, মানে ওদের তো ডেমোক্রেসি সিস্টেমটা আপনারা বুঝেন কিনা জানি না, ওদের দেশে বিভিন্নই হয় এই কি বলে মানে বিতর্ক হয়। এই বিতর্কে খুব কড়া লড়াই হচ্ছে। এটা মনে রাখেন, কমলার প্রতীকের নাম, অর্থাৎ কমলা হ্যারিস কোন দলের বলেন তো? কমলা হ্যারিস হচ্ছে ডেমোক্র্যাট, যেহেতু রিসেন্ট কাহিনী, অতএব কমলা হ্যারিস ডেমোক্র্যাট দলের। এই দলের প্রতীক হচ্ছে গাধা। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে কি বলে রিপাবলিকান, এর প্রতীক হচ্ছে এই যে কি বলে এটারে হাতি। আর এমনি এইটা পড়লে জ্ঞান বাড়বে আর কি। এই যে ভিয়েতনামের টাইফুন ইয়াগির আঘাত আনছে, এগুলো একটু পড়বেন আর কি। এই যে দেখেন এই যে লাইনটা, মোদি আর বিজেপিকে মানুষ এখন ভয় পায় না। আমি যেটাই যাওয়ার জন্য চেষ্টা করছি সেটা এই যে এই পত্রিকাটা,
এইখানে আগে আমি এটা বুঝাই, চোর পুনর্বাসন প্রকল্প আছেন আপনারা, কেউ না সবাই চলে গেছেন। চোর পুনর্বাসন প্রকল্প, এই লেখাটা পড়লে আপনারা জিনিস খুব মজা পাবেন। এটা এমন আপনারা কেউ বলতে চাইছিলেন, এই দেখেন মানে এই চোর পুনর্বাসন প্রকল্পের কনসেপ্ট আছে এই যে আগে মানে শীতল চোর আর কি, শীত কেটে, অর্থাৎ ওই যে ঘরের যে ডোয়া মানে ঘরের কি বলে ওই মাটি কেটে যে ভিতরে ঢুকে যে চুরি করতে ওরা শীতল চোর আর কি। ওই শীতল চোরটা ছিল এক সময় বাংলাদেশের কুটির শিল্পের একটা মানে শিল্পের পর্যায়ে চলে গেছিল আর কি। কিন্তু অর্থাৎ শীতল চোর না আমরা চোর বলি, ওই চোরের সাথে যখন আমরা জানি যে চোর গ্রামের চোর, তার সাথে কিন্তু আমরা কখনোই কোনো মেয়ে বিয়ে দেবো না, তার সাথে কিন্তু কোনো আত্মীয়তা করবো না, তারে কিন্তু আমরা চোর বলে ঘৃণা করবো। কিন্তু দেখেন যারা রাষ্ট্রীয় সম্পদ চুরি করতেছে, অর্থাৎ যারা বড় বড় পদে থেকে সরকারি কাগজপত্র ছয় নয় করে হাজার হাজার কোটি চুরি করতেছে, যেই লোক মানে একটা টাইমে ভাত পাইতো না, চাকরি পাওয়ার পরে 6 বছরের মধ্যে 2-4-5 বছরের মধ্যে গাড়ি বাড়ি ফ্ল্যাট কত কিছু করে ফেলতেছে, টাকার পাহাড় বানাই ফেলতেছে, তারে কিন্তু আমরা চোর বলতেছি না। এই লেখার মূল বিষয় বলতেছে তাকে চোর বলা। অর্থাৎ যদি আমরা ওই হিদল চোরকে যেমন চুরি করতাম মানে চোর বলতাম, ঠিক একইভাবে যদি রাষ্ট্রীয় অর্থ যারা চুরি করে তাদের সাথে চুরি করতাম চোর বলতাম, তাদের সাথে যদি মানে আমরা কি করি যে যত বড় চোর সে তত বেশি টাকার মালিক এই মুহূর্তে, তার সে কিন্তু আরো সম্ভ্রান্ত পরিবারে মেয়ে বিয়ে করতেছে। কিন্তু উচিত ছিল কি সম্ভ্রান্ত তো দূরের কথা, চোরের মেয়েও বিয়ে করতে পারবে না। অর্থাৎ চোরকে যদি আমরা চোর হিসেবে ট্রিট করতাম তাহলে কিন্তু আজকে আমাদের এই যে সমাজের চোরের প্রবণতাটা কমে যাইত। কারণ কি সামাজিক মূল্যটা যেহেতু আমরা টাকার ভিত্তিতে করতেছি, সবাই যে কোনো মূল্যে টাকা ইনকাম করার চেষ্টা করতেছি, কিন্তু সামাজিক মূল্যায়ন যদি আমরা পদে সততাকে করতাম তাহলে কিন্তু ঠিকই দেখতেন যে সৎ মানুষের মানে সমস্যাটা কি দেখেন, সরকারের দিক থেকে সৎ মানুষকে সম্মান দেওয়া এবং চোরকে চোর বলা সৎসাল দেখানো হলে সমাজের বড় প্রভাব পড়বে। অর্থাৎ চোরকে চোর বলতে হবে, সৎ মানুষকে প্রমোট করতে হবে। এই দুইটা জিনিস যদি আমরা না করি, দেখেন আমাদের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন কি বলবো, আছেন আপনারা সবাই চলে গেছেন। মানে যদি আপনাদের যদি বলা হয় মানে এই যে সামনে যখন ভোট আসবে, এই ভোটেই দেখবেন মানুষ মানে কি করবে, অনেক আছে যে 5 টাকা 10 টাকা একটা চা খেয়ে 500 টাকা খেয়ে একটা মানুষের ভোট দিয়ে দিবে। তো এই যদি হয় মানুষের চরিত্র, তাহলে মানে ওভারঅল মানুষের ক্যারেক্টার যদি এটা হয়, তাহলে এরা ইফেক্ট তো আপনার ইফেক্ট বা আপনার ফেলা ইফেক্ট তো আমরা পাবোই, এটা আসলে কিছু করার নেই। অর্থাৎ চোরকে চোর বলতে হবে। যদি আমরা চোরকে চোর বলতে পারতাম, যদি যারা এই যে সমাজে গ্রামের যারা বড় বড় টাকা পয়সা মালিক হয়ে গেছে, চুরি করে বুঝতেছি অন্য কোনো উপার্জনের সোর্স নাই, কেবল বোঝাই যাচ্ছে চুরি করে, তার সাথে আমরা সামাজিকভাবে সম্পর্ক বয়কট করতাম, চোরকে চোর বলে ট্রিট করতাম, তাহলে হয়তো বা তারা শিক্ষা পাইতো। এটা একটা সুন্দর কথা। আর একটা কথা বলছে যে মন্দরিন, মন্দরিনের নাম শুনছেন? মন্দরিন আছেন নাকি আপনারা? PM হাসান স্যার একদিন ইংলিশ পত্রিকার বিষয় নিয়ে আলোচনা করবেন, ইংলিশ পত্রিকার বিষয় নিয়ে। আচ্ছা ইনশাল্লাহ একদিন করলাম। মন্দরিনের নাম শুনছেন? কেউ আছেন মন্দরিন চিনেন? মন্দরিন কি? সহজ একটা জিনিস, যদি আপনি মন্দরিন আদায় সামনে যত চ্যালেঞ্জ এই কথাটা যদি আপনি পড়তে চান, শুধু মন্দ সিন কি মন্দ ঋণ কি এটুক বুঝলে আপনি ধরেন এই ফুল এত বড় লেখার মূল বিষয় বুঝতে পারবেন। অর্থাৎ মন্দ ঋণটা যদি দেখেন, এই জন্যই আমি বলি মানে এই এই যে থিওরিটিক্যাল আলোচনা যে করতেছি, ধরেন আপনি এখন ইন্টারন্যাশনাল মনে করেন আপনি পিলিটিকে গেছেন, আপনি একটা ইন্টারন্যাশনাল বই পড়বেন, খেয়াল করেন মন্দ ঋণ আমি বুঝাই দেবো আর কি, খেয়াল করেন যদি বুঝতে তো চান, যদি শেয়ার টেয়ার দেন না। আচ্ছা যাই হোক, এবার দেখেন যদি আপনি মন্দ ঋণটা বুঝতে চান, সরি আমি যেটা বুঝাইতেছি, আপনি ধরেন ইন্টারন্যাশনাল বইটা দেখবেন এই মোটা সাইজের, বাংলাদেশ অ্যাফেয়ার্সের বইও দেখবেন এরকম মোটা মোটা বই, এত বড় বইয়ের মধ্যে থেকে কোথায় কি পড়বেন কতটুকু পড়বেন, এত বই তো আপনি মানে সারা জীবনে পড়ে শেষ করতে পারবেন না, তারপরেও তাহলে পরীক্ষা আপনি পাস করবেন কেমনি? এই যে এই কোয়ালিটিটা অ্যাপ্লাই করতে হবে। যে এত বড় একটা লেখা দেখেন সাইজটা কত, দেখেন এই যে আমার মনিটরে ধরতেছে না কত বড় একটা লেখা, এই এত বড় একটা লেখা আপনি যদি খালি একটা কিওয়ার্ডটাকে টার্গেট করতে পারেন যে মন্দ ঋণ, এই মন্দ ঋণটা বুঝতে পারলে আপনার এই লেখাটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে আপনি এই লেখাটা মাথার মধ্যে নিয়ে আসতে পারেন। মন্দ ঋণটা কি? অর্থাৎ ব্যাংক থেকে যখন আমরা লোন নেই, খেয়াল করেন ব্যাংক থেকে যখন আমরা লোন নেই আমাদের কি হয়, জামানত দিতে হয়। অর্থাৎ আমি যদি লোন করতে চাই আমার ব্যাংক স্টেটমেন্টস হবে, কারণ আমার দেখবে যে আমার অর্থনৈতিক সক্ষমতা কি, আমার বেতন কাঠামো দেখবে,
এরপরে আমি যে চাকরি করি তার গ্রান্টটা নেবে, অর্থাৎ এমন কিছু মেকানিজম করবে যেইভাবে এরপরে হিসাব নিকাশ করবে। খেয়াল করেন, আমার বেতন দেখবে, আমার ব্যাংক স্টেটমেন্ট দেখবে যে আমি ব্যাংকে কী পরিমাণ লেনদেন করি, তাহলে আমার ব্যাংক স্টেটমেন্ট, আমার স্যালারি স্টেটমেন্ট, এবং এই যে স্যালারি স্টেটমেন্ট দেখলো, ব্যাংক স্টেটমেন্ট দেখলো, এবং যদি আরও আমার অন্যান্য সম্পদ অন্যান্য সম্পদ থাকেও, সেটা তো ব্যাংক স্টেটমেন্টে তার রিফ্লেকশন থাকবে, কারণ আমি তো ব্যাংকের মাধ্যমে লেনদেন করবো। এখন এই ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি স্টেটমেন্ট দেখার পরে এবং আরও অ্যানালাইসিস করবে যে আমার এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যাচাই বাছাই করবে যে আমার অন্যান্য ব্যাংকে কী পরিমাণ ঋণ আছে। এই সব কিছু অ্যানালাইসিস করার পরে আমার সামর্থ্য আছে, মাসে আমার বেতন হচ্ছে যে আমার ফুল বেতন হচ্ছে 44,000 টাকা, 6,000 টাকা আমি জিপিএফ কাটাই, তাহলে থাকলো কত 38,000, 15,000 টাকা বাসা ভাড়া কাটে, তাহলে কি 24,000 টাকা আমার বেতন। এইটা যদি আমার স্টেটমেন্ট থাকার পরে আমি যদি ব্যাংকের কাছে, আমার দেখা গেল আমি যদি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার আছে, ব্যাংক আমার খুব ব্যাংকের সাথে আমাদের কিছু কাজ আছে, ব্যাংকওয়ালারা করলো কি, আমি আমার ফোর্সকে আমি আমার এই অসৎ চিন্তায় কাজে লাগে, আমি আমার সামর্থ্য হচ্ছে 5 গুণ লোন, ধরেন 5 কোটি টাকা লোন নিয়ে বসলাম, যা আমার বিক্রি করলো কোনোদিন শোধ হবে না, কিন্তু ব্যাংক আমার দিয়ে বসলো। এই যে লোনটা দিল আমাকে অ্যানালাইসিস করলো না, এর নাম আছে মন্দরিং। আমি বুঝাইতে পারলাম ব্যাপারটা? আব্দুল আজিজ স্যার, প্রথম আলো পত্রিকার কোন কোন পেজগুলো পড়া উচিত? ওইভাবে যদি বলেন তাহলে প্রথম পেজ, ইন্টারন্যাশনাল পেজ, আর ভিতরে যদি কমার্সের কোনো পেজ থাকে একটা, আর হলাম কলাম। আর এখন হচ্ছে কি, পত্রিকা দেখে বুঝতে হয় যে কোন জিনিসটা পড়বেন আর কোন জিনিসটা আপনি ছেড়ে দিবেন, বললেন? তাহলে কি মন্দরিন বুঝতে পারলেন? তাহলে এই মন্দরিন যদি বুঝতে পারেন, তাহলে মন্দরিন কালেকশনের চ্যালেঞ্জটা কি আপনি অবশ্যই বুঝতে পারবেন। আর তাহলে মন্দরিনের হয়টা কেন, এই পিছনে দেখবেন যে ব্যাংকের সাথে লিয়াজু, ব্যাংকের চেয়ারম্যান, ব্যাংকের পরিচালনা মালিক বানাই দিচ্ছে চোর বাটপারদের। তারা তো তাদের পলিসি ওইভাবে তৈরি করছে, এই জন্য ইচ্ছা মতো টাকা নিয়ে গেছে। এক এসালাম গ্রুপে প্রায় 86,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। তো এরপরে এই যে চীনা প্রস্তুত শিল্পের উত্থান ও অনাগত পতন, এটা বললে আপনি কয়েকটা জিনিস জানতে পারবেন। একটা হচ্ছে এক সন্তান নীতি নামে একটা শব্দ পাবেন, এক সন্তান নীতি, এক সন্তান নীতি। এরপরে আমি একটা শব্দ পাবেন হচ্ছে যে জাপানের কাছে ঘটনা পাবেন, জাপান বিশ্বযুদ্ধের পরে এত পরিমাণ প্রোডাকশন করলো, হঠাৎ করে জাপানের অর্থনীতির এই অবস্থা কেন হইলো, এই জিনিসগুলো বুঝতে পারবেন যদি আপনি এই লেখাটা পড়েন। তাহলে এই দেখেন, এই যে চীনের উত্থান পতন, উত্থান এবং অনাগত পতন, উত্থানটা কেন হয়েছে? উত্থান হয়েছে যে চীনে যখন এক সন্তান নীতি নিছে, তখন এক সন্তান নীতি নেওয়ার কারণে কি ঘটনা করছে, যে একটা পরিবারে মাত্র একটা সন্তান, তাহলে মানুষের মতো 3 জন। এখন তাহলে ওই পরিবারে যদি যে উপার্জন করে, যেহেতু ওরা প্রচুর পরিমাণ উৎপাদনক্ষম, খেলাপি ঋণ একটু বুঝিয়ে দেন। খেলাপি ঋণটাই তো যে মন্দ ঋণ, যখন আয় করতে পারতেছে না, অর্থাৎ যার লোন দেওয়ার কথা ছিল, শোধ করার কথা, অর্থাৎ শোধ না করে সে শোধ করলো না, টাইম ওভার হয়ে গেছে, তখন সে খেলাপি ঋণ। এখন এই খেলাপি ঋণ হয়ে গেলে ব্যাংকওয়ালারা কি করবে, ওর সম্পদ ক্রোক করার চেষ্টা করে, যতটুকু পারা যায় সম্পদ রিকভার করার চেষ্টা করবে, এটুকুই আর কি। আপনারা কি আছেন? খেয়াল করেন, এখন এই এক সন্তান নীতির কারণে লোক হয়েছে 3 জন। 3 জন লোক এলে বাপ মা 2 জনে ইনকাম করতেছে, তাহলে খাবে কে? খাওয়ার তো লোক নাই। অর্থাৎ যখন আপনার খাওয়ার লোক নাই, তখন টাকা বেড়ে যাবে। টাকা যখন বেড়ে যাবে, তখন আপনি ইনভেস্ট করবেন। ইনভেস্ট করলে আবার কি হবে, মানি ক্রিয়েটস মানি, অর্থাৎ আবার নতুন করে প্রোডাকশন তৈরি হবে। এই যে প্রোডাকশন করতে করতে ওদের অর্থনীতি যা প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত করে উৎপাদন হচ্ছে, একটা ভালো কাজ ছিল। এখন এর ভবিষ্যৎটা কি? এখন আবার ভবিষ্যতের সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে এই যে এক সন্তান নীতি আবার প্রবলেম। এক সন্তান নীতি ওদের কিছু উপকার করছে, এখন এক সন্তান নীতি আবার ডিস্টার্ব করবে। কারণ এক সন্তান নীতি হওয়ার কারণে সাইড ইফেক্ট দেখা দিছে, এটাও সব বাড়তি আলোচনা। এক সন্তান নীতি হওয়ার কারণে যখন চায়নারা দেখতেছে যে ভূমিষ্ঠ হওয়ার আগে, যখন প্রযুক্তির মাধ্যমে বুঝতে পারতেছে এটা ছেলে না মেয়ে, তখন অধিকাংশ বাপ মাই চাচ্ছে যে একটাই যখন ছেলে নিবে, তাহলে কোনটা নিবে, ছেলে না মেয়ে নিবে। তো তারা কি করতে, বেশিরভাগ সময় ছেলেরা চয়েস করছে, যে কারণে দেশে মেয়ে সংকট দেখা দিছে। আর মেয়ে সংকট দেখা দেওয়ার কারণে পরবর্তী যে জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়ে গেছে। সব কিছু মিলে একটা ন্যাচারাল ডিজাস্টার তৈরি হওয়ার মতো। পরে আবার এই এক সন্তান নীতি থেকে সরে এসে এখন 2 সন্তান নীতি নিছে। তো এটা একটা বিষয় ছিল। আর এইখানে এখন যে ঘটনা করছে যে এই গত ট্রাম্প যখন ক্ষমতায় ছিল,
ট্রাম্প চীনের উপরে অতিমাত্রায় এই শুল্ক ধার্য করার কারণে যে যেহেতু অতিরিক্ত প্রোডাকশন করে, আমাদের দেশে যদি আমাদের প্রয়োজনের চেয়ে যদি বেশি পরিমাণ প্রোডাকশন হয়, আমরা কী করব? অবশ্যই এক্সপোর্ট করবো, বিদেশে রপ্তানি করব। এখন এই রপ্তানি ক্ষেত্রে কী করছে, ওদেরও তো প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পরিমাণ প্রোডাকশন হচ্ছে। ওই প্রোডাকশন কী করবে? প্রোডাকশনকে এক্সপোর্ট করে আমেরিকা, ইউরোপে। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প আইসা ওইবার কী করছে, এমন কিছু নীতি নিছে, শুল্ক বাড়াই দিছে ওই এইগুলা, অর্থাৎ প্রোডাকশনকে মানে ওই কি বলছে যে ইম্পোর্ট বাধাগ্রস্ত হয়েছে, ওরা আর ওইভাবে এক্সপোর্ট করতে পারতেছে না। আর এক্সপোর্ট যদি করতে না পারে তাহলে আস্তে আস্তে আবার কি হবে, ওই যারা প্রোডাকশনে করতো তাদের প্রোডাকশন আস্তে আস্তে কমে যাচ্ছে। এইভাবেই মানে অনাগত পতনের ঘটনাটা আপনারা এখান থেকে পড়লে বুঝতে পারবেন আর কি। এরপরে আর তেমন কিছু নাই, এগুলা বাকিগুলা তেমন পড়লে বুঝবেন, আর তেমন কিছু নাই। তো এটাই ছিল আজকের মতো মোটামুটি আলোচনা। তো সবাই কেমন লাগলো আলোচনাটা? যদি ভালো লাগে তাহলে অন্তত যেই কয়জন আছেন, আপনাদের এবার প্রশ্নের দু একজন উত্তর দিই, দাঁড়ান দেখি। এবার কিছু বলেন, আপনার যদি কিছু জানার থাকে এই প্রশ্নের উত্তরগুলো দেন, মানে কিছু প্রশ্ন করতে পারে নাকি, যেহেতু আর কিছু সময় আছে। আপনাদের এবার আপনার প্রশ্ন কথা অনুযায়ী কথা বলি, যদি থাকে আর কি জানার, আর যদি না থাকে তাহলে শেষ করে দেবো আর কি। রোজ হুসাইন, আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, ধন্যবাদ। আর কারো কিছু জানার আছে কিনা বলেন? জহিরুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এইসব তো ডিপ্লোম্যাটিক আলোচনা, মানে কি বলে গুরুগম্ভীর আলোচনা, থিওরিটিক্যাল আলোচনা, এসব আলোচনা শোনার লোক কম। ভালো লেগেছে। মিতা শেয়ার দিয়েছি, ধন্যবাদ। সময় একটা রাশি। তো এবার কি আর কিছু জানার থাকলে বলতে পারেন, আর তা নাহলে তো জানার অনেকেই আমাদের, যেহেতু নিয়মিতই এই চ্যানেলটা একটু ফলো দিয়ে রাখবেন। নিয়মিতই যেহেতু এই চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে লাইভ হচ্ছে, আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো তো গেলে পাবেন। আর আপনার ক্লাসের জন্য অপেক্ষা করি, কখন আসবেন? ধন্যবাদ ভাই। স্যার আমি ইংলিশে দুর্বল, এই মুহূর্তে এই দুর্বলতা কাটিয়ে উঠতে কেমনে স্যার? স্যার ভালো লাগছে স্যার, কোনো পড়ার পর কিছুদিন পর আবার ভুলে যায়, উপায় কি স্যার? এটা একটা ভালো কথা বলছেন, পড়া যদি ভুলে যান, একটা ভালো একটা টেকনিক আছে, একটা সূত্রই আছে আর কি। 3-6, কত জানা সূত্রটা? 3-6, আবার দেখে জানাবো আর কি। মানে কি, প্রথম 3 দিনের পরে, মানে একটা জিনিস পড়ার 3 দিন পরে ওইটা রিভিশন করবেন, এর পরবর্তী রিভিশন করবেন 6 দিন পরে, এরপরে বোধ 21 দিন। এইভাবে একটা আছে, সংখ্যাতাত্ত্বিক ব্যাপার আছে। আমি এটা জানলে আপনার আবার জানাবো আর কি, আমি এটা ভুলে গেছি। এরপরে যখন একটু একটা জিনিস 3 থেকে 4 বার একটু রিভিশন করবেন এই 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 সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে, তখন দেখবেন এই জিনিসটা সহজে ভুলতেছেন না। আর ইংলিশে দুর্বল টি এম হাসান, ইংলিশে দুর্বলতা কাটানোর জন্য ভাই একটা আপনার কি বলবো, ইংলিশটা হচ্ছে যে ভিটামিনের মতো। আমি প্রতিবার একটা উদাহরণ দিই, একদিনে যেমন আপনার অনেকগুলো ভিটামিন খেয়ে ফেললে যেমন কোনো কাজে আসবে না, ইংলিশটাও ঠিক একদিন আপনি আর বলার পরে আপনি মোটিভেটেড হয়ে 3-4 দিন খুব পড়লেন, তারপরে ভুলে গেলেন, তাতে কাজে আসবে না। ইংলিশ এবং অঙ্ক এই দুইটা দুর্বলতা দূর করার জন্য আপনার ভিটামিন যেমন নিয়মিত প্রতিদিন খাওয়া লাগে, এই প্রতিদিন নিয়মিত করতে হবে। অন্তত ইংলিশের জন্য যদি দুর্বলতার অনুপাতে, সংখ্যানুপাতিক অনুপাতে 2 ঘন্টা থাকে, তাহলে সেই অনুযায়ী ইংলিশের জন্য 2 ঘন্টা, অঙ্কের জন্য 1 ঘন্টা, মানে যার যেটা দুর্বলতা, এরকম একটা জিনিস 6 মাস ম্যারাথন দৌড় দিতে হবে। 6 মাসের একটা প্রশিক্ষণ পরে যদি ইংলিশের দুর্বলতা কাটানোর জন্য 6 মাস আপনি একটা বই প্রতিদিন 2 ঘন্টা 1.5 ঘন্টা করে পড়েন, দেখবেন 6 মাস পরে আপনার বইয়ের এই কোণা থেকে ওই কোণা টোটাল কন্ট্রোলে চলে আসছে। রোজ হাসান, আমার তো গণিত মাথায় কম ঢুকে। গণিত মাথায় কম ঢোকার জন্য নিয়মিত অঙ্ক করতে হবে আর কি, একেবারে বেসিক থেকে শুরু করতে হবে। তার লাইভ ক্লাসের কখন, ক্লাসের সময়টা একটু বলবেন, কখন হয়? প্রতিদিন প্রায় 9টার দিকে আর কি, রুটিন দেওয়া আছে এই পেজের লাইভটা একটু খেয়াল রাখেন আর কি। তার সব বিষয়ের জন্য কি ক্লাস নেবেন? হ্যাঁ, আমাদের সামনে সব বিষয় এখন ফ্রি ক্লাসগুলো সব বিষয়ই হবে। আমি শুধু আজারে বেসাল পারবো, আর অন্যরা মোটামুটি ক্লাস নেবে আর কি। হ্যাঁ, আমি বেশিরভাগ সময় এই যে সব ফাউল বেসাল পারবো, এবং রেগুলার ক্লাস হবে প্রতিদিনই। এখন থেকে আমাদের রুটিনটা দেখেন, আমাদের অনেক ফরেন ক্যাডারের, আমাদের অডিট ক্যাডারের, অ্যাডমিন ক্যাডারের, পুলিশ ক্যাডারের, সব ক্যাডার দিয়ে আমরা ক্লাস নেবো ইনশাল্লাহ।
প্রতিদিনই কোনো না কোনো বিষয় ক্লাস হবে। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এই আর কি। আর কেউ? 11 থেকে 20 গ্রেডের চাকরির জন্য কোন বই বা গাইড পড়লে ভালো হবে? 11 থেকে 20 গ্রেডের চাকরির জন্য জহিরুল ইসলাম, এইখানে প্রশ্ন বেশিরভাগ এমসিকিউ কোশ্চেন আসে। আর এমসিকিউর জন্য 11 থেকে 20 গ্রেডের বই আছে। 1 নম্বর, এই বই যদি বাদ দেন, বিসিএস প্রশ্ন ব্যাংকটা যদি আপনি টানা মুখস্থ করেন, বুঝেন আর না বুঝেন, প্রত্যেকটা এমসিকিউ আপনার ঠোঁটে রাখাই থাকবে। এরপরে আপনি কি করবেন, একটা জব সলিউশন, যদি জব সলিউশন পারেন জব সলিউশন, আর যদি না পারেন এর সাথে যদি আরও পারেন তাহলে প্রাইমারি জব সলিউশন, এরপরে যদি আরও পারেন তাহলে নিবন্ধন জব সলিউশন। 4টা বই যদি কেউ শেষ করতে পারে, সম্ভব না অবশ্য, তো বিসিএস প্রশ্ন ব্যাংকটা হলো আপনার বাইবেলের মতো মনে করবেন, এটা আপনি সবার আগে মুখস্থ করতে হবে। এরপরে জব সলিউশন, তো জব সলিউশন যদি কঠিন মনে হয় তাহলে ওই যে 11 থেকে 20 গ্রেডের জন্য ওই যে নিবন্ধন সলিউশন আর হচ্ছে যে আপনার প্রাইমারি সলিউশনই জানা পাবে, এই এমসিকিউ আকারে টানা মুখস্থ করে ফেলতে হবে। ক্লাসগুলো কি ফ্রি নেবেন? হ্যাঁ, এই চ্যানেলে আপাতত সব ক্লাসই ফ্রি হবে আপাতত, এখন আমাদের ফ্রি, ভবিষ্যতে ফ্রি থাকবে কিনা জানি না, অনেকদিন ফ্রি থাকবে আর কি, প্রতিদিনই কিছু না ক্লাস ফ্রি পাবেন আর কি, এই ক্লাস থাকলেও ফ্রি থাকবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর 7 দিনে একটা সাবজেক্ট কীভাবে শেষ করা যায়, এটা একটা ভালো কথা বলছেন। যদি এমসিকিউ স্টাইলে পড়েন, প্রথমে অধ্যায় শেষে একটা সাবজেক্ট যদি শুরু করেন, খেয়াল করেন তার জব সলিউশন আগে পড়া ভালো হবে নাকি আগে থিওরি বুক পড়া ভালো হবে? খেয়াল করেন, আমি জব সলিউশন পড়ার বলছি যে 11 থেকে 20 গ্রেড আলাদের জন্য, যদি এই চাকরি প্রিপারেশন আপনি টার্গেট হয়। কিন্তু যদি আপনি লঙ্গার প্রিপারেশন নিতে চান, যে লঙ্গার লাস্টিং অর্থাৎ দীর্ঘস্থায়ী প্রিপারেশন নিতে চান, তাহলে আপনি এক সেট বই কিনবেন, এক সেট বই সাজাবেন। মনে করেন বাংলার জন্য একটা বই নিলেন, ইংরেজির জন্য একটা বই, গণিতের জন্য একটা বই, বাংলাদেশের জন্য একটা বই, ইন্টারন্যাশনালের জন্য একটা বই, বিজ্ঞানের জন্য একটা বই, এরকম সব কটা বই নিয়ে প্রত্যেকটা এক্সট্রা বই, যার যে আরো যেই বইটা ভালো লাগে, আমি কোনো বইয়ের সবার রেফারেন্স দিব না, যার যে বইটা ভালো লাগে তো সেই বই অনুযায়ী এরকম এক সেট বই বানাবেন। 9টা কি 10টা বই হবে, 9টা বই হইতে পারে। এই বই প্রত্যেকটা অধ্যায় শুরুতেই দেখবেন কিছু আলোচনা আছে, এই আলোচনাগুলো জাস্ট রিডিং পড়ার জন্য পড়বেন। এরপরে যেই করবেন, এমসিকিউগুলো টানা মুখস্থ করবেন, এবং ওই এমসিকিউগুলো পড়ার সময় দেখবেন আপনি ভুল করতেছেন, ভুল করলে দাগায় রাখবেন। মনে করেন 1 নম্বর এমসিকিউ, 2 নম্বর এমসিকিউ, 3 নম্বর, পড়তে পড়তে উত্তরগুলো আপনি বন্ধ করে পড়া শুরু করবেন। তাহলে কি করবেন, 3 নম্বরে ভুল করলে তাহলে দাগায় রাখেন। এই অধ্যায় দেখা গেলে 100 এমসিকিউ আছে, আপনি পড়ার সময় 20টা ভুল করছেন, তাহলে 20টা দাগ হয়েছে। পরের বার রিভিশন করার সময় একটু পরে আবার রিভিশন করেন, দেখবেন 20টার মধ্যে 5টা ভুল করছেন। আবার রিভিশন করেন, 5টার মধ্যে একটাও ভুল করতেছেন না। তাহলে বারবার ভুল করতেছেন, এগুলো দাগায় রাখলে একটা টাইমে দেখবেন যে একটা বই আধা ঘন্টায় রিভিশন করতে পারতেছেন। তো ঠিক আছে, আজকের মতো ওইটুকুই থাক, সামনে আবার কথা হবে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।